টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করছি। বিশেষ করে একটি, গত 19 তারিখে ঢাকাস্থ আমেরিকান এম্বাসি একটি নোটিশ জারি করেছে, বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসায় এদেশে পড়তে আসেন, যে আমাদের স্বপ্নের আমেরিকা নাকি অনিশ্চয়তার পথ, ভিসা বাতিলের ঝুঁকিতে কারা। এই বিষয়টি আজকে আমরা আলোচনায় রেখেছি প্রথমেই। তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে মানবিক প্যারোল। এটাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানবিক প্যারোল কী এবং একজন ব্যক্তি কখন মানবিক প্যারোল পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানা প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল, মীর এম মিজানুর রহমান। জনাব মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সাথে অন্তত সংযুক্ত হয়েছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি। দুটো বিষয়। তার প্রথমটি হচ্ছে যেটা আমরা বললাম, যে আমেরিকান এম্বাসি ঢাকা গত 19 তারিখ অর্থাৎ রোববারে একটি নোটিশ জারি করেছে, গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে, যে এদেশে অনেক স্টুডেন্টরা যারা F1 ভিসাতে এখানে আসেন, আসার পরেই তারা পড়াশোনার মাঝপথেই কোনো কিছু না জানিয়েই ড্রপ করে দেন অথবা একেবারেই ছেড়ে দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের স্টুডেন্টদের জন্য যে কথাটি বলা হয়েছে, যে তাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে এবং পুনরায় ভিসা পাওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এই বিষয়টি আপনার কাছ থেকে একটু জানতে চাইব, যে যুক্তরাষ্ট্রে বা আমেরিকায় এই স্টুডেন্ট ভিসা, যেটা F1 ভিসা নিয়ে পড়তে গিয়ে স্ট্যাটাস মেনটেন আসলে কিভাবে করা যায়। ধন্যবাদ। আপনি আমাকে আমার নিজের জীবনের কাহিনী মনে করিয়ে দিলেন। আমি নিজে এই দেশে 1991 সালে ছাত্র হিসাবে এই দেশে আসি, F1 স্টুডেন্ট হিসাবে। তো ফলে এটা একটা যাই হোক, তো এখন কথাটা হচ্ছে যে এই যে সতর্কবাণীটা দেয়া হয়েছে, এটা আলাদাভাবে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ মানুষ এটা জানার কথা। এটা আমি যে কথাটা প্রায়ই বলি, যুগ যুগ ধরে, হ্যাঁ, আসলেই যুগ যুগ ধরে এই আইন এরকমই ছিল, এটা নতুন কোনো ব্যাপার না। আপনি যদি এখানে পড়াশোনা করতে আসেন F1 স্টুডেন্ট হিসাবে, আপনাকে এখানে ফুল টাইম স্টুডেন্ট হিসাবে থাকতে হবে, এবং আপনি যদি কোনো সেমিস্টারে অফ নেন, হ্যাঁ, সেখানে আপনার ওই কোনো ব্রেক যদি হয়, ফুল টাইম স্টুডেন্ট ছাড়া কোনো ব্যাপার, আপনার যে F1 স্টুডেন্টশিপ চলে যাওয়ার কথা, নাম্বার 1। হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনার বিশেষ অসুবিধার কারণে, যদি জেনুইন কারণে যদি এরকম কোনো সমস্যা হয়, মনে রাখবেন এখানে একটা বিষয় আছে, রিইনস্টেটমেন্ট। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ওই F1 স্টুডেন্টশিপটা আবার ফিরে পেতে পারেন ফর রিজনস। হ্যাভিং সেড দ্যাট, আর কিছু কথা, যেই কথাগুলো বলা হলো, যে আপনি যদি এখানে পড়াশোনাকালীন সময়ে যে অন ক্যাম্পাস 20 ঘন্টা কাজ ছাড়া বাইরে আপনি কাজ করেন, এবং সামারে পারমিশন নিয়ে আপনি বাইরে কাজ করতে পারবেন, তাছাড়া যদি আপনি অননুমোদিত কাজ করেন, আপনার স্টুডেন্টশিপ নাই। এটা ওই পেতে হবে না, খুঁজে পেতে হবে না, ইত্যাদি। আপনি জেনে নেবেন যে আপনার স্টুডেন্টশিপ নাই। হ্যাঁ, এবং পরবর্তীকালেও আপনি যখন গ্রিন কার্ড করার পরিস্থিতিতে যাবেন, সেখানে মনে রাখতে হবে সেকশন 245K এর আন্ডারে আপনার 6 মাস পর্যন্ত এরকমের ইলিগাল
যেই মানে যে এমপ্লয়মেন্ট, এটা অ্যাকসেপ্টেবল হতে পারে, কিন্তু এছাড়া আর যদি এরকম ভাবে এরকমের অবস্থা হয়, আপনার পরে গ্রিন কার্ড পেতেও আপনি পারবেন না। হ্যাঁ, তো আর যদি কখনো আপনি মানে ধরা পড়েন, তাহলে শুধুমাত্র যে আপনার স্টুডেন্টশিপ চলে যাবে তা না, আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে পড়বেন। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন ভায়োলেশন আছে যেগুলো বলা যায়, কিন্তু এই যে কথাটা, জব নিয়ে যে কথাটা বলা হলো, এটা একটা। আরেকটা জিনিস আপনি মনে রাখবেন, যে ভিসা ব্যাপারটা ইটস নট এন এন্টাইটেলমেন্ট। আপনি যদি আমেরিকার স্বার্থের পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকে জড়িত থাকেন, তাহলেও যেমন এই কিছুদিন আগে এর মধ্যে ইভেন জাজদের চাকরি চলে গেছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যেটা দুইজন মানে অ্যাক্টিভিস্ট, তারা আমেরিকার স্বার্থের পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার কারণে, এবং সেখানে সেক্রেটারি অফ স্টেটের একটা ছিল, চিঠি ছিল যে তারা আমেরিকার ফরেন পলিসির এগেইনস্টে কাজ করছে, এবং এটা গুরুত্ব না দেওয়ার কারণে মানে এটাকে আপনার মানে সমস্যা হয়েছে। সুতরাং আপনারা যারা এখানে পড়াশোনা করছেন বা করতে আসতে চাচ্ছেন, এই বিষয়গুলো আপনি যদি এখানে আপনার সাথে আপনার পছন্দ না হয়, হ্যাঁ, আপনার মতের মিল না হয়, আরো অন্য দেশ আছে, হ্যাঁ, সেখানে আপনি যেতে পারেন। কিন্তু কথাটা হচ্ছে যে এইখানে যদি আসেন, এত কষ্ট করে এত যোগ্যতার ভিত্তিতে আপনি এখানে আসছেন, তারপরে যদি এই অবস্থাটা হয়, তাহলে কেমনটা হবে? এত কষ্ট করে এখানে এসে যদি আপনি, এবং অনেকেরই সাথে ফ্যামিলি থাকে। এই দুটা ঘটনা আমি বলবো। একটা হচ্ছে এই রিসেন্টলি একজন ছাত্রকে ডিটেনশনে নিয়ে যাওয়া হয়েছে, তার এইখানে ফ্যামিলি আছে, তারপরে ওই ডিটেনশনের অত্যাচার সহ্য না করতে পারে উনি চলে গেছেন। আচ্ছা, আরো একটা কিছুদিন আগে অ্যারিজোনা আর সামওয়্যার থেকে আমাকে খোঁজ করা হলো যে তার ভাইকে খুঁজে পাচ্ছে না। উনি পিএইচডি স্টুডেন্ট, চিন্তা করেন, খুঁজে পাচ্ছে না, এবং এর আগে থেকেই পড়ছিলেন, দেশে গিয়ে বউ বাচ্চা নিয়ে আসছেন। হ্যাঁ, তো নিয়ে আসছেন, তারপর আর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এসে পৌঁছালেন কিনা, কি হলো, কি ব্যাপার। ওই যে আমি বললাম, ভিসাটা হচ্ছে আপনার বর্ডারে আসা পর্যন্ত। তারপরে যখন বর্ডারে আসলো, ওনার অ্যাসিস্ট্যান্টশিপ ছিল না, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, যে সময় স্কলারশিপ বা ইত্যাদি ছিল না। তো ওইখানে নিশ্চয়ই প্রশ্ন হয়েছে যে আপনার যদি ওইটা না থাকে, আপনি এই বউ বাচ্চা নিয়ে আপনি এখানে চলবেন কিভাবে? তার মানেই আপনি বাইরে কাজ টাজ করবেন। হ্যাঁ, এই যে ফিলিংটা, দে হ্যাভ টু ফিল দ্যাট ওয়ে, ওনাকে ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলা মানে হ্যাঁ, আমার কাছে হয়তো নতুন না, আপনার কাছে মানে যিনি দর্শক যদি দেখছেন, ওনার কাছে নতুন, কিন্তু কাইন্ডলি মনে রাখবেন, এই ধরনের সিচুয়েশন গুলো থেকে একটু সাবধান থাকতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখানে ইলিগাল হয়ে গেলেও বিভিন্ন ধরনের পন্থা আছে হয়তো আপনার এখানে, তারপরও এখানে সামহাউ লিগালাইজ করার। কিন্তু কথা হচ্ছে, ওই যে প্রশ্নটা হচ্ছে ওই স্টুডেন্ট ভিসাটা থাকবে কিনা। হ্যাঁ, আপনি লিগালি মানে ওই অবস্থাটা রাখতে পারবেন কিনা নিজেকে ওই স্ট্যাটাসে, ওইটা নিয়ে যেহেতু প্রশ্ন আছে, এই ব্যাপারগুলো কাইন্ডলি একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি নিজেও বললেন, যেহেতু আপনিও স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছিলেন, কিছুটা স্মৃতি রোমন্থনও করলেন, এবং আমি জানি আপনি একটি বিষয় নিয়ে এখানে এসেছিলেন, আবার পরবর্তীতে সেটি বাদ দিয়ে এই অ্যাটর্নি পড়েছেন, অ্যাটর্নি পড়াশোনা করেছেন। তো সেক্ষেত্রে আইনের উপরে পড়াশোনা করে এখন সেটাই পেশা হিসেবে নিয়েছেন। আমরা হয়তো যেটা বলছে যে আমেরিকান এমবাসি যে কথাটা বলছে যে কেউ পড়াশোনার মাঝখানে না জানিয়ে বাদ দিয়েছে, অথবা প্রতিষ্ঠান একেবারেই বাদ দিয়েছে বা বাইরে চাকরি করছে, এগুলো কিছুই না। ধরুন আমরা এটাও দেখেছি, কেউ দেখা গেছে যে অনেক শিক্ষার্থী বা কেউ আমরা দেখেছি যে না জানিয়েই, মানে প্রতিষ্ঠানকে না জানিয়েই তারা এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠান পরিবর্তন করে। এটি কতটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়? সে হয়তো অন্য অপরাধগুলো করেনি, কিন্তু প্রতিষ্ঠান পরিবর্তন করেছে না জানিয়ে। এই ক্ষেত্রে তার অপরাধটা কতটুকু? প্রতিষ্ঠান পরিবর্তন করা যায়, ওই গেলে তারপরে ওখানকার যে নতুন প্রতিষ্ঠানে যে ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার থাকেন, ডিএসও, ডেজিগনেটেড স্কুল অফিসার, যিনি ইমিগ্রেশনে যিনি থাকেন, ওনার সাথে যখন যোগাযোগ করবে, তারা ওইটা রেগুলারাইজ করে। কিন্তু আমি আপনাকে বলছি না জানিয়ে,
যদি না জানিয়ে, আমি যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি সেখানে না জানিয়ে আমি আর এক জায়গায় যা ভর্তি হয়েছি বা এক স্টেট থেকে আর এক স্টেটে চলে গেছি, সেই ক্ষেত্রে আমি বলছি যে এটা অপরাধটা কতটুকু বিবেচিত হবে? হ্যাঁ, ওই যে না জানিয়ে বা নতুন প্রতিষ্ঠানে গিয়ে আপনি যখন পড়াশোনা শুরু করলেন কিন্তু আপনি এটা রেগুলারাইজ করলেন না, হ্যাঁ, I-20 এটসেট্রা সিস্টেমে, তাহলে আপনার আর স্টুডেন্ট ভিসা নেই, আপনি স্টুডেন্ট স্ট্যাটাসে নেই। আপনাকে, হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আনলাইক ভিজিটর ভিসা, যেমন এখানে 6 মাস 3 মাস কি 28 দিন, সেদিন শুনলাম 28 দিন একজনকে, ওই যে এর আগেই তো আপনার অনুষ্ঠানে শুনলাম 28 দিন দিয়েছে ইত্যাদি, সেরকম যেমন দেওয়া যায়। স্টুডেন্ট ভিসায় দেখবেন ডি লাইক ডেভিড /S দেয়। যতদিন পর্যন্ত আপনি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে থাকবেন, আপনার স্ট্যাটাস থাকবে, কিন্তু সেটা প্রতিবারই ইমিগ্রেশনের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং সেটা করে প্রতি প্রতিষ্ঠানের একজন ডিএসও আছে, ওনার মাধ্যমে এই জিনিসটা রেগুলারাইজ করতে হয় এবং রাখতে হয় এভাবে করে স্ট্যাটাস। জাস্ট আপনি চলে গেলেন, ওরা জানলো না, অনেক জায়গায় আপনি ধরেন যখন ফান্ডিং এর ব্যাপার নাই, আপনাকে স্টুডেন্ট হিসেবে নিয়ে গেল, আপনি পড়তে থাকলেন কিন্তু আপনার স্ট্যাটাস নাই। আচ্ছা, অন্য স্টেটে যাবেন সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু ওখানে গিয়ে আপনার ওই যে I-20 ওই যে মানে কন্টিনিউশনটা ইমিগ্রেশনের সাথে, ওটা আপনার রাখতে হবে। আর আগে ছিল এভাবে I-20, এখন ওই এখন কি বেশ আগে থেকেই ডিজিটাল সিস্টেমে, আপনি যদি ওইখানে না করেন ওইটা খবর হয়ে যায়, হ্যাঁ, তো আপনার স্টুডেন্টশিপ নাই তখন। এই হচ্ছে ব্যাপারটা। অনেক ধরে আর একটি প্রশ্ন করব এই বিষয়ে, যে সেভিস বা যেটাকে আমরা ফুল ফর্মে যদি বলি স্টুডেন্টস অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম, এই ক্ষেত্রে এই স্ট্যাটাসটা আপডেট না থাকলে কি ধরনের ঝুঁকি তৈরি হতে পারে? ওই যে প্রথম কথা যেটা বললাম, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস নেই, তখন এসে এখন কথা হচ্ছে যে কত হাজার হাজার লোক এরকম আছে, মিলিয়ন্স লোক আছে ইলিগাল, হ্যাঁ, তাদের জনবলের যে ব্যাপার আছে, কবে কাকে ধরবে বা ধরতে পারবে সেটা হচ্ছে তাদের রিসোর্সের উপর নির্ভর করে, কিন্তু এনি টাইম দে আর সাবজেক্ট টু বি ডিটেইনড। সোজা কথা, এখানে অনেকে আছে দেখুন ওই স্কুলে ভর্তি হয়ে আছে, বলতেছে যে তাদের স্ট্যাটাস আছে, হ্যাঁ F1 আছে, কিন্তু ওই যদি উনি এরকমের সময় মতো ফুল টাইম কোর্স না নেন, ওই যে বললাম যে সেভি সিস্টেমে ওইভাবে রেগুলার নিজেকে না রাখেন, বাইরে কাজ করেন, ওনার F1 স্টুডেন্টশিপ নাই। অনেক ধন্যবাদ। আপনিও এখানে এক সময় স্টুডেন্ট ছিলেন। সর্বশেষ প্রশ্ন করে আমরা দর্শকদের টেলিফোন নিতে যাব। সেক্ষেত্রে একটি প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইব যে শিক্ষার্থীদের জন্য আপনার পক্ষ থেকে, যেহেতু আপনিও এক সময় F1 ভিসা নিয়ে এসেছেন, তো আপনার পক্ষ থেকে কি কি ডুজ অ্যান্ড ডোন্টস এটা থাকছে যাতে তারা নিরাপদে পড়াশোনা করতে পারে, আপনার পক্ষ থেকে কি বলবেন? আমার এমন কোনো যোগ্যতা নাই কাউকে উপদেশ দেওয়ার এই ব্যাপারে, হ্যাঁ, কারণ আমার থেকে অনেক অনেক ব্রিলিয়ান্ট অনেক ছাত্রছাত্রী সেটা আপনি হয়তো বিনয়ের সাথে বলছেন, কিন্তু যেহেতু আপনি বললেন যে নিয়মটা অন্য কথা, আমরা তো আমি এখানে পড়াশোনা করেছি লাইক মেনি আদার্স, খুবই কষ্টের জীবন অর্থনৈতিক ভাবে, তো একটু টিকে থাকেন, ইনশাল্লাহ ভবিষ্যৎ সুখকর হবে। খুবই কষ্টের জীবন, ফ্যামিলি নিয়ে, এবং কত মানসিক যন্ত্রণা ইত্যাদি, অর্থনৈতিক সমস্যা, বাচ্চা কাচ্চা থাকে, ইটস খুবই কষ্টের জীবন। এখানে যারা পড়াশোনা করছে তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আপনারা একটু কষ্ট করে থাকেন, ভালো করে পড়াশোনা করেন, আর নিজেদের মধ্যে যতটুকু পারেন, হ্যাঁ, একজন আগে। আর এখানে যাদেরই ফ্যামিলি আছে, পড়াশোনাটা একক কোনো ব্যাপার না, ইটস এ ফ্যামিলি প্রজেক্ট, নাহলে পড়াশোনা করা সম্ভব না। খুবই কষ্টের লাইফ, আমি বলে দিলাম। অনেক ধন্যবাদ। আপনি বলতে চাননি, কিন্তু খুব সুন্দর করে, অল্প কথায় খুব সুন্দর করে বলেছেন। এটাই যথেষ্ট একজন শিক্ষার্থীর জন্য বুঝবার জন্যে, কারণ আপনিও জানেন, আমরাও জানি, এবং আপনিও শুরুতেই বলেছেন যে এই ধরনের নিয়ম আগেও ছিল, হয়তো এক্সিকিউট করেনি, কিন্তু এখন এক্সিকিউট করছে, সে কারণে হয়তো সাবধান বাণীটা দেওয়া হয়েছে। সুতরাং আমাদের কমিউনিটি, বিশেষ করে আমাদের কমিউনিটি যারা ছাত্র বা যাদের অভিভাবকরা আপনার সন্তানদেরকে এই দেশে পাঠিয়েছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে পড়াশোনা যদি করতে এসেছে, পড়াশোনা করে এসে পুরো পড়াশোনাটা যেন অবশ্যই শেষ করে থাকে, এবং প্রতিষ্ঠান পরিবর্তন হতেই পারে, সেক্ষেত্রে যেন
সঠিক পন্থা অবলম্বন করে তাহলে আমাকে একটু বলার সুযোগ দিন, একটা আমাকেও বলার সুযোগ দেন। সেটা হচ্ছে, একবার একটা ছেলে এরকম আসলো, এই যে আপনি বললেন যারা পাঠিয়েছেন তারা যেন শেষ করে ইত্যাদি, একটা ছেলে আমাকে বললো, আমি এরকম তাহলে বললাম যে তুমি যখন পড়াশোনা করছো না, সেও সেই 93 কথা বলছে, মিজান ভাই আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে আর আপনি আমাকে বলেন পড়তে। ওই দুলাভাইয়ের থেকে টাকা ধার নিয়ে আসছিল, কি বুঝলেন এখন? আচ্ছা, হ্যাঁ, সেটা হয়তো ব্যতিক্রম থাকতেই পারে। হ্যাঁ, অনেক সময় আপনাকে বুঝতে হবে অনেকের বাধ্য হয়ে, তারা চায় না, কিন্তু এত কষ্টের জীবন, এখানে এই যে বললেন কাজ করা যাবে না, স্পাউস হচ্ছে F2 ভিসা, কোনো কাজের পারমিশন নাই। হ্যাঁ, তো এই যে অবস্থা, আবার দেশের থেকে এই যে ধার করে নিয়ে আসছে, এখন না দিতে পারায়, এই তো আমি বললামই তো কি বললাম, তো এইরকম অনেকের অনেক ব্যাপার থাকে যখন মানুষ বাধ্য হয় অনেক কিছু করতে। না, ওই যে যেটা বললেন যে সামারের বিষয়ে, আমি আবার এমনটাও জানি যে সেটা অবশ্য ইন্ডিয়ান একটি ছেলে, তাকে আমি চিনতাম, জানতাম। সে আমার এক রিলেটিভের ওই গ্যাস স্টেশনে কাজ করতো, ডাক্তারি পড়াশোনা করতো, সকাল থেকে রাত্রি, মানে এক সকাল থেকে আর এক সকাল পর্যন্ত এসে যেত, ওইখানে বসেই আবার ডাক্তারি পড়াশোনাটাও করতো, আবার কাজও করতে, এভাবে কিন্তু নিজের খুব গরিবের ঘরের সন্তান ছিলেন, আবার বাবা মাকে টাকাও পাঠাতেন, আবার পরবর্তীতে ডাক্তারও হয়ে গেছে। সুতরাং কষ্ট হয়েছে। এবং আপনিও দেখেন আজকে এই স্টুডেন্ট ভিসা নিয়ে এসে এখানে আপনার এখনকার জীবনটা কি, অ্যাটর্নি অ্যাট ল, জুরিস ডক্টর, একবারে পাশ করেছেন। সুতরাং আপনার নেম অ্যান্ড ফ্রেম, অর্থ, বিত্ত, সম্পদ, কোনো কিছুরই অভাব আল্লাহর রহমতে নেই। সুতরাং একটু কষ্ট করলে কেষ্ট মেলে, এটাই স্বাভাবিক। এই কথাটি আমরা আমাদের অভিভাবকদেরকে বলতে চাই যে আপনার সন্তান যেন ঠিকমতো লেখাপড়া করে। সেটা যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, একেবারেই মোবাইলের মধ্যেই দেখা যাচ্ছে ছেলে পড়ছে কি পড়ছে না, ইউনিভার্সিটিতে আছে কি আছে না, এটা জানাটা সহজ, যেটা আপনাদের সময় ছিল না। শুধু তখন টেলিফোন করতে গেলেও পয়সা দিয়ে অনেক খরচ হতো, ইত্যাদি ইত্যাদি। মাসে হয়তো প্ল্যান করে বলা হতো যে অমুক তারিখে আমি করবো, এখন কিন্তু সেই অবস্থাটা নেই। সুতরাং এই অবস্থায় আমাদের সন্তানরা এই স্বপ্নের দেশে এসে যাতে নিজেদেরকে গড়ে উঠতে পারে, সত্যি সত্যি স্বপ্নের দেশে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে একটা স্বপ্নের শিখরে যাতে উঠতে পারে, সেই বিষয়টি আমরা নিশ্চয়ই খেয়াল রাখবেন। আজকের এটুকুই এটুকুই বলবো। জি, তো আমরা এরপরে হয়তো আলোচনা করব যে আধখোলা একটি দরজা, মানবিক প্যারোলের পেছনের মানবিক গল্প, যেটি আমরা বলেছিলাম, বা যে প্যারোলটা কি এবং একজন ব্যক্তি কখন মানবিক প্যারোল পাওয়ার যোগ্য বলে বিবেচিত মানে, এটি আমরা আলোচনা করব। তবে দর্শকরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাদের ফোনগুলো নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছি। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রশ্ন হলো, আমার ওয়াইফের ফাইলটা এমবেসিতে আছে, জি, আর আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছি, ওর ফাইলটা ইউএসসি তে আছে। ওরটার জন্য অ্যাপ্লাই করছি অলমোস্ট 11 মাস হয়ে গেছে, 1 বছরের মতো, কিন্তু এখন পর্যন্ত শুধু রিসিপ্ট লেটার পেয়েছি। জি, এখন কি করণীয় আপনার, এটাই জানতে চান? হ্যাঁ, মানে এখন আমার কি করণীয়, যেহেতু আমার মেয়ের বয়স 3 বছর, ওর মার ফাইলটা এমবেসিতে আছে, কিন্তু ওরটা এখনো অ্যাপ্রুভাল হয় নাই। আচ্ছা, হ্যাঁ, আপনি এই প্রশ্নগুলো অনেকবারই করেন, আমি জানি। এবং তখন আপনি যখন করেছিলেন তখন গ্রিন কার্ড ছিল, পরে আপনি সিটিজেন হয়েছেন, আপনার ওয়াইফের জন্য আবেদন করেছেন, অনেক কষ্ট আপনি করছেন, আপনার অনেকবার আপনি এই প্রশ্নগুলো করেছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, উনি যেহেতু সিটিজেন, জি, তখন ওই প্রত্যেকের জন্য আলাদা আলাদা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে মার জন্য করে, মানে স্পাউসের জন্য করেছিলেন, এবং সেটা এমবেসি লেভেলে আছে, ফলে ওনার যতটুকু করার। হ্যাঁ, এবং আমি এই ধরনের প্রশ্নে, আমি যে কথাটা সাধারণত রেগুলার বলি, এই প্রশ্নের উত্তর ওনার জানা আছে, কিন্তু উনি এই প্রশ্নটা করেন খুব দুঃখে। কারণ বাংলাদেশ থেকে তো ওনারা বুঝতে চায় না, বুঝতে পারে না, বা বিভিন্ন আছে, ওনার শ্বশুর বলে কি বিয়ে দিলাম, জামাই এখন মেয়েকে নিয়ে যাচ্ছে, এটা মসজিদে যায়, সেখানে মানুষে জিজ্ঞেস করে ইত্যাদি, এই ধরনের বিভিন্ন কিছু। তো ফলে উনি এই যে এই ধরনের অনুষ্ঠান তো বাংলাদেশের মানুষও দেখে অনেকে, হ্যাঁ, তো তারা যাতে একটু বুঝতে পারে যে উনি ওনার চেষ্টা সবই করেছেন। যেমন স্পাউসের কেসটা যদি ওখানে থাকে, ওনার এই মুহূর্তে আর কিছু করার নাই, শেষ কথা। এখন শুধু অপেক্ষা, এবং যখন ওই ইভেন যদি ইন্টারভিউটাও হয়, তারপরেও এই মুহূর্তে যদি ইন্টারভিউ হয়, তারপরে উনি আসতে পারতেছেন না, বিকজ একটা চিঠি দিয়ে দিচ্ছেন যে আপনি অপেক্ষা করুন। হ্যাঁ, ভিসা পজের কারণে দেওয়া হচ্ছে না আর কি। আচ্ছা, আর মেয়ের জন্য যেটা বললেন, আপনি একটা কাজ করতে পারেন, মাঝে মাঝে চেক করতে পারেন
যেহেতু মেয়ের জন্য এখন আলাদা অ্যাপ্লাই করেছেন, এটা হচ্ছে ইউএসসিএস এর পর্যায়ে আছে, সেটা উনি যেটা বললেন। এবং সেইখানে আপনি দেখবেন যখন আপনি uscs.gov ওখানে যাবেন, প্রসেসিং টাইম একটা আছে। তো আপনার যে রিসিপ্ট নোটিশটা আছে আপনার কাছে, সেখানে সবচেয়ে নিচে একটা অ্যাড্রেস আছে যেখানে আপনার ওই কেসটা পেন্ডিং আছে, নাম্বার 1। তারপরে আপনার লাগবে কবে আপনি পিটিশনটা করেছেন। তারপর হচ্ছে ইউএস সিটিজেন, তার বাচ্চার জন্য, আন্ডার 21 আনম্যারিড বাচ্চার জন্য করেছে। এইরকম কিছু প্রশ্ন ওখানে ড্রপ ডাউনে আছে, ওগুলো দিলে এখন দেখা যাচ্ছে এখন কত মাস সময় লাগছে। এটা 11 মাস না, আরো অনেক বেশি সময় লাগছে। সুতরাং এটা যদি আরো দেরি হয় আমি অবাক হব না। এগুলো হয়তো বাড়ে কমে, কিন্তু আপনি মাঝে মাঝে এটা চেক করবেন। আমি এই মুহূর্তে হয়তো দেখে বলে দিতে পারি, কিন্তু আমরা এখন সময়ের ব্যাপার আছে। আপনি শুধুমাত্র ওই যে আবারও বললাম uscis.gov লাইক ভিক্টর, ওখানে গিয়ে ইউএসসিএস এর সাইটে আপনি একটু নিচে নামলেই মাঝে মাঝে জায়গায় দেখবেন প্রসেসিং টাইম। একটা হচ্ছে আপনার ওই যে রিসিপ্ট নাম্বারটা দিলে ওখানে বলবে যে আপনার অবস্থাটা কি, সেটা নর্মালি বোঝে এত তারিখে আমরা রিসিভ করেছি, যদি অ্যাড্রেস চেঞ্জ হয়ে জানাবেন ইত্যাদি। তারপরের ধাপেই আছে প্রসেসিং টাইম, সেখানে আপনি দেখবেন যে কতদিন সময় লাগছে। তো 11 মাস হলেও যদি এখনো না হয় আমি অবাক হচ্ছি না। এই স্টেজ পার হওয়ার পরে এই কেস যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে, সেইখানে অনেক প্রসেসিং হওয়ার পরে তারপরে যাবে এটা মানে কনসুলেটে ডিকিউ হবে ইত্যাদি। ফলে সময় লাগবে এবং এখানে আপনার কিছু করার নাই। আপনি যথেষ্ট করে আছেন, যখন ওরা চাইবে যদি যে আপনার এই এই ডকুমেন্টস দেন, তখন এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তার আগ পর্যন্ত আপনার যেহেতু রিসিপ্ট নোটিশ আসছে, তার মানে আপনি সঠিকভাবে এটা ফাইল করেছেন, এটাই প্রমাণ করে। এখন তারা যদি আরো কিছু জিনিস চায়, তখন সেটা আপনার দেওয়ার প্রশ্ন। আপনার মনে রাখতে হবে আপনার অ্যাড্রেস, যাতে করে কোনো জিনিস মিসিং না হয়। এটা একটু কাইন্ডলি খেয়াল রাখবেন। কোনো চিঠি মিসিং মানে এখন নেক্সট চিঠি আসতে পারে যে সে অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে, আরেকটা হতে পারে কিছু জিনিস চাইলো, সেটার একটা সময় থাকে, এতদিনের মধ্যে দিতে হবে। এখন ধরেন আপনি চিঠিটাই পেলেন না, তখন আপনি উত্তর দিলেন না, তো উত্তর না দিলে এই যে সময়সীমাটা নষ্ট হলো, এটা আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। কাইন্ডলি অ্যাড্রেসটা মানে রাখবেন, কারেন্ট রাখবেন। হ্যাঁ, সবসময় যেন কারণ থেকে। অনেক ধন্যবাদ শাহাদাত আপনার প্রশ্নের জন্য। আপনার বিষয়টা আমরা বুঝি এবং আপনার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, যেহেতু অনেকদিন ধরেই আপনি এই কষ্ট করছেন। যতই আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়িরা যাই ভাবুক না কেন, নিজের মন, নিজের অ্যাফিলিয়েশন, একটি বাচ্চাকে 3 বছর ধরে আপনি দেখতে পান না, এটা অনেক কষ্টকর ব্যাপার। অবশ্য যদি এখন তো আপনি সিটিজেন হয়ে গেছেন, আপনি তো নিজে যেতেই পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ফ্লোরিডা থেকে মোহাম্মদ হাসান বলতেছি। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি বোধহয় স্পিকার দিয়ে কথা বলছেন। স্পিকারটি বন্ধ করুন দয়া করে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালাম। জি, আমি ফ্লোরিডা থেকে মোহাম্মদ হাসান বলতেছি। জি, আমার একটা স্যারের কাছে প্রশ্ন। ওই আমি 2018 সালে দেশে গেছিলাম। দেশ থেকে আসার সময় কিন্তু ওই ঢাকা এয়ারপোর্ট থেকে আমাকে ওই বোর্ডিং পাস দেওয়ার সময় জাস্ট টার্কিশের বোর্ডিং পাস দিচ্ছে, কিন্তু টার্কিশে যাওয়ার পর টার্কিশ থেকে আর আমাকে ইউএসএ তে ঢোকার জন্য কোনো বোর্ডিং পাস দিচ্ছে না। তো বলছিল আমাকে জাস্ট তোমাকে ইউএসএ ঢোকার কোনো পারমিশন দিচ্ছে না, সো তোমার বোর্ডিং পাস দিচ্ছে না। তো তখন বলছে আমি কি করবো, আমি তো ইউএস সিটিজেন। তো ওরা প্রায় 2 ঘন্টা ফোনে আলাপ করার পর আমারে এই ইউএসএ বোর্ডিং পাস দিচ্ছে। তারপর যখন মায়ামি এয়ারপোর্টে নামলাম, তখন আমাকে ওরা ওই ভিতরে নিয়ে বাস কয়েকটা কোয়েশ্চেন করছে, তুমি কি নিউ ইয়র্কে ছিলা? আমি বলছি না, আমি ফ্লোরিডাতে ছিলাম। তো ফ্লোরিডাতে কি করো? আমি তখন বললাম আমি গ্যাস স্টেশনে পৌঁছিয়ে। তো আমার আইডিটা চাইলো, আইডিটা নিল, আর আমার মানি ব্যাগে কি কি আছে জিজ্ঞেস করলো। এতটুকু। এখন আমি এই যে সামারে দেশে যেতে চাচ্ছি, এখন কি এরকম কোনো সমস্যা পড়বো কিনা একটু স্যারের কাছ থেকে পরামর্শ চাচ্ছি। আপনি তখন সিটিজেন ছিলেন, তাই তো? হ্যাঁ, আমি তখন। অনেক ধন্যবাদ হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজান। নর্মালি আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আর বিশেষ করে আপনি তো সেকেন্ডারি ইন্সপেকশন করে তারপরে বের হয়েছেন, প্রশ্ন উত্তর দিয়েছেন। তবে আমি এখানে একটা কথা বলতে পারি, সিনেটর কেনেডি প্রতিবার যখন বস্টন থেকে ফ্লাই করতেন, প্রতিবারই ওনাকে ধরা হতো।
হ্যাঁ, সিনেটর কেনেডি, চিন্তা করেন। তো ফলে এরকমের অনেক সময়, এবং যেমন এই মুহূর্তে আমি একজনের একটা কাজ করছি, হ্যাঁ, উনি নাকি কোন 21 সালে চাইল্ড অ্যাবিউজ করেছেন। কি ভয়ঙ্কর কথা! উনি 21 সালে কেন, উনি 22 সালেও এই দেশে আসেননি, 23 সালে আসছেন। আচ্ছা, তারপরে রিপোর্ট এনে দেখা গেল হ্যাঁ এরকম অ্যাবিউজ হয়েছে, কিন্তু ওনার ফার্স্ট নেম লাস্ট নেম আছে, কিন্তু উনি ওই ব্যক্তি না, তার কোনো স্টেপ চাইল্ডই নাই, ওই স্টেপ চাইল্ড ফাদারের বিরুদ্ধে। তো এইরকমের অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতেই হবে, এবং যেহেতু অলরেডি আপনারা একবার ক্লিয়ার করা হয়েছে, একবার বিপদে পড়েছেন, আশা করছি আর সমস্যা হবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয়দা হাসান আপনার প্রশ্নের জন্য। একটা ফেসবুক থেকে প্রশ্ন নিয়ে আবার টেলিফোনে যাব। আফরোজা মনির তিনি বলছেন যে আমি দেশে যেতে চাই, সেখানে গিয়ে 2 বছর থাকতে চাই, এটার জন্য কি করতে হবে, আর এটা অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগবে, দেশে যাওয়ার পর কি অ্যাপ্লাই করা যাবে, প্লিজ জানাবেন। উনি কি গ্রিন কার্ড হোল্ডার না সিটিজেন? আর সেগুলো কিছুই বলেনি, হয়তো গ্রিন কার্ড হোল্ডারই হবেন। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডার যদি হয়, উনি 2 বছর কি কেন থাকবেন? উনি কি ওইখানে পড়তে যাবেন, মানে চাকরি করতে যাবেন? সেগুলোর জন্য ব্যবস্থা আছে, কিন্তু এইভাবে করে এই যে 2টা বছর থাকবেন, হ্যাঁ, এগুলো এখন বন্ধ করা উচিত। হ্যাঁ, এগুলো একটা কথা। আর যদি হ্যাঁ আপনি 1 বছরের বেশি থাকেন, থাকার প্ল্যান করেন, তাহলে এখানে ওই মানে সিস্টেম আছে, আপনি ওই পারমিশন নিয়ে যাবেন, এবং সেই পারমিশনটা করবেন এবং তারপরে যাবেন। ওই একটা অ্যাপ্লাই করে চলে গেলেন, তারপর আবার ফিঙ্গারপ্রিন্টের জন্য চিটিআরবি ইত্যাদি বিভিন্ন সমস্যা আছে। এরকম যদি করেন, আরেকটা সমস্যা হচ্ছে আপনার ব্রেকটা হয়ে যাবে রেসিডেন্সি, পরে সিটিজেনশিপের জন্য সমস্যা হবে। এই সমস্ত কারণে মানে হ্যাঁ, একটা আছে লিগ্যাল ম্যাটার্স, আপনি 2 বছর থাকবেন, পারমিশন নিয়ে যাবেন, আমি জানি না যে 2 বছর পর্যন্ত পাবেন কিনা পারমিশন, এই ধরনের একটা ব্যাপার গেল। হ্যাঁ, তারপর আপনার রিজন দেখাইতে হবে, গেল। কিন্তু কথা হচ্ছে এই যে আপনারাই জানেন এখন খুব খারাপ সময় ইত্যাদি বিভিন্ন কথা বলবেন, আবার গিয়ে দেশে থাকবেন, আসার সময় মনে রাখবেন আপনাকে আবার নতুন করে গ্রিন কার্ড নিয়ে আসতে হবে। প্রতিবার যখন যারা একটা গ্রিন কার্ড হোল্ডার আপনি এন্ট্রি করতে নেন, ইটস এ নিউ গ্রিন কার্ড, এবং গ্রিন কার্ড ইজ নট অ্যান এন্টাইটলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেজ। আপনাকে যদি ওখানে ঢুকতে না দেয়, তখন কি হবে? চোখের পানি নাকের পানি তো সব একসাথে হবে। আর যদি উনি সিটিজেন হন তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধরে নেই উনি যদি সিটিজেন হন তাহলে তার কোনো সমস্যা নেই, 2 বছর কেন, তার বেশি থাকতে পারে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ আফরোজা আপনার প্রশ্নের জন্য। আরেকটি প্রশ্ন নিব, সুমাইয়া ইসলাম, উনি বাংলাদেশ থেকে বলছেন। তিনি বলছেন যে আমার হাজব্যান্ড একজন ইউএস সিটিজেন, তিনি প্রায় 1.5 বছর আগে আমার জন্য I-130 ফাইল করেছেন, ইতোমধ্যে বায়োমেট্রিক হয়েছে এবং এখন RFE এসেছে, আমরা 30 তারিখের মধ্যে সব ডকুমেন্ট সাবমিট করব। তিনি জানতে চাচ্ছেন যে এই RFEটা আসলে কি, এটার মানে কি, এটি কি অ্যাপ্রুভালের আগে হয় এবং এরপর কতদিন রেজাল্ট পাওয়া যায়? RFE, আচ্ছা, রিকোয়েস্ট ফর এভিডেন্স। হ্যাঁ, তো আমি বুঝলাম না, উনি যদি বাইরে থাকে, এখান থেকে সিটিজেন অ্যাপ্লাই করলো, ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারটা কিভাবে আসে? এখান থেকে তো শুধু I-130 ইমিগ্রেন্ট পিটিশনটা ফাইল করেছেন। এখানে I-130 জন্য উনি বাইরে থাকলে এই মুহূর্তে এটা এখনো অ্যাপ্রুভই হয় নাই। হ্যাঁ, এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টের প্রশ্ন আসে না, গেল। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ওই যে অ্যাপ্লাই করেছেন উনি, তখন অ্যাপ্রুভালের আগে তারা এই ধরনের চিঠি দিতেই পারে যে ওইখানে আরো ইনফরমেশন তাদের দরকার, তারা স্যাটিসফাইড না এখনো, এটার জন্য আরো প্রমাণ দরকার, আরো ডকুমেন্টস দরকার। তো সেটা তারা চাইতেই পারে, সেটাই সেই RFE হিসেবে দেয়। অথবা আরেকটা দিতে পারতো, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই। তখন ওইটার সময় আরো কম থাকে, আর এটা সাধারণত 87 দিন সময় থাকে, গেল। তো ওগুলা দিলে ওই অনুযায়ী ডকুমেন্টস দিবেন, যে ওনার সাথে ওনার বেসিক্যালি I-130টা কি, যে একটা বোনাফাইড সম্পর্ক আছে কিনা। তো ওরা হয়তো মানে তা ওনাদের মধ্যে যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক আছে, হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে তারা আরো একটু জানতে চায়, আরো একটু প্রমাণ চায়, সেটা ওনারা দিয়ে দিবেন। এবং সেগুলো ওই যে সাধারণত যেই সময়টা থাকে তার মধ্যে পৌঁছাইতে হবে, মানে খালি মেইল করলে হবে না, ওই ডেটের মধ্যে পৌঁছাইতে হবে। এবং ওই পৌঁছাতে পরে তারপরে কম্পিউটারে আপডেট করবে ইত্যাদি, ফলে একটু সময় নিয়ে, মানে যত তারও 1 সপ্তাহ আগে যেন পৌঁছায়, এই ব্যবস্থাটা করতে হবে আর কি। অনেক ধন্যবাদ সুমাইয়া, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি নিউ ইয়র্ক থেকে বলছি যে আমি এবং আমার ছেলে এই 25 নভেম্বরে অ্যাসাইলাম সাবমিট করছি। আর এই জানুয়ারিতে আমার এবং আমার ছেলের ইউএসসিআইএস অফিসে ইন্টারভিউ হয়ে গেছে। আবার এই গত দিন আবার একটা ওই নোট আসছে যে আমার ছেলেকে আবার রি ইন্টারভিউর জন্য, এবং যাওয়ার সময় অরিজিনাল কাগজপত্র যেগুলো জমা দিয়েছে আগে অ্যাপ্লিকেশনের সাথে, এগুলো সব অরিজিনাল কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য। তো ইউএসসিআইএস অফিসে কি এইভাবে দুইবার ইন্টারভিউ হয়? এই ধরনের কি কোনো আছে? আমি জিনিসটা ঠিক বুঝতেছি না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মীর মিজান। আপনাকে যেতে বলেছে, আপনি যাবেন, এর মধ্যে আর কোনো কথা নেই। যদি আগে কাউকে নাও ডাকে, আপনাকে ডাকছে, আপনি যাবেন, এই হলো কথা। এরকম হতেই পারে। হ্যাঁ, সুতরাং মানে এটা নিয়ে কনফিউশন করলে আপনার মাথাটা গরম হবে। এগুলো বাদ দিয়ে যত কাগজপত্র আছে এক সেট কপি নিবেন, এক সেট সব অরিজিনাল ডকুমেন্টস নিবেন। হ্যাঁ, এবং সুন্দর করে সেদিক বাচ্চাকে নিয়ে যাবেন। এটা একটা উৎসব মুখর একটা ব্যাপার। হ্যাঁ, কোনো খারাপ কিছু না, এটা ভালো জিনিস যে আরো তারা কিছু জানতে চায়। আমি কদিন আগেও তো সেকেন্ড ইন্টারভিউর জন্য মায়ামি গেলাম, এরকম হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি এখানে কোনো অবাক হচ্ছি না। এটা একটা উৎসব ভাব দেখাবেন। মানে আপনি তো মানে উৎসব বলতে আমি বুঝাচ্ছি না আপনি তো বিখ্যাত হতে যাচ্ছেন না, আপনি তো কি জানি বলে যে ক্রিমিনাল না। আপনি এখানে আপনার দেশে ভয় আছে, সেই জন্য আপনি আমেরিকান গভর্নমেন্টের কাছে প্রোটেকশন চাচ্ছেন, জাস্টিস চাচ্ছেন। সুতরাং আপনার ভয় কিসের? কোনো অসুবিধা নাই। আপনি এখানে একটা ফ্রি কান্ট্রিতে চলে আসছেন অলরেডি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং যে কারণে ডেকেছে অবশ্যই যাবেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার নাম হচ্ছে আবু। জি, আমি একটা কোয়েশ্চন ছিল, আমার আব্বা আম্মা আমার গ্রিন কার্ডের আপনার ডেট শেষ হয়ে যাবে লাস্টের দিকে। আমি কত মাস আগে অ্যাপ্লাই করতে হবে আপনার এপ্রিলের জন্য? আর ওটা কি আমি নিজে করলে কি হবে, নাকি আপনার কোনো লয়ারের সাথে কথা বলে করাটা ভালো হবে? এখন আপনার আব্বা আম্মার গ্রিন কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই তো? জি। আচ্ছা, অ্যাটর্নি মীর মিজান। এটা 6 মাসের মধ্যে আপনি করে ফেলবেন। ধরেন শেষ হয়ে যাচ্ছে, তার 6 মাসের আগে আপনি মানে ওইরকম সময় আপনি অ্যাপ্লাই করে দিবেন। এবং ওনাদের যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, বাইরে গিয়ে বেশি দিন ছিলেন এরকম কোনো ব্যাপার না থাকে, হ্যাঁ, এখানে কোনো সমস্যা। সবচেয়ে বড় জিনিস, খুনের মামলার আসামি এখানে যার নিজেরটা নিজে রিপ্রেজেন্ট করতে পারে। আপনাকে লয়ারের কাছে যেতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আপনি শুধু সঠিকভাবে করবেন, সঠিক থিওরিতে করবেন, এই হচ্ছে ব্যাপারটা। এবং তারপরে আপনার যদি রিসিট নোটিশটা চলে আসে, তারপরে আজকেও একজন আসছিল, তার 1 বছর ছাড়িয়ে গেছে, এখন পর্যন্ত মানে রিসিট নোটিশ আসছে, তারপরে কোনো খবর নেই। নিজে করেছিলেন, তারপরে আমরা একটা চিঠি দিতে পারি কিনা, এই ধরনের পত্রতত্ত্ব আমি লিখি না। তো যাই হোক, কিন্তু মানে এরকম আছে। সুতরাং আগেই বলে দিচ্ছি, এটা করার পরে যে অনেকদিন যদি পেন্ডিং থাকে, আমি অবাক হব না, এই হলো কথা। ওইটার জন্য আপনারাও রেডি থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারহানা আপনার প্রশ্নের জন্য। আপনি নিজেও করতে পারেন, একজন অ্যাটর্নির কাছেও যেতে পারেন, এটা আপনার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। My name is Ash. I want to go Canada. Actually, I have now staying US last 2 years. My asylum case pending at USCIS. That now I want to go Canada, and I also do my asylum case to Canada. Is a wise decision for me? Please give me an advice for me. অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মিজানুর রহমান। আপনি এই প্রশ্নের উত্তর পাবেন না। আমি এখানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আপনার সবকিছু না জেনে আমি করব না। কথা হচ্ছে যে আপনি কানাডা যেতেই পারেন, হ্যাঁ, তারপর আবার আসতে পারবেন কিনা সেটা হচ্ছে কথা, নাম্বার 1। নাম্বার 2, আপনি এখানে অ্যাসাইলাম করলে আবার মোট কথা হচ্ছে আমাকে দিয়ে, আর আমি এই ব্যাপারে এই মুহূর্তে এই ফ্যাক্ট প্যাটার্নে আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ। আপনি দর্শক, আপনি এই প্রশ্নটি গতকালকেও করেছিলেন আমার যতদূর মনে পড়ে। আসলে তো আপনি অ্যাসাইলাম করে আপনি কানাডা কিভাবে যাবেন? আপনার তো যাওয়ার কথা নয়। আর যদি যান, যেটা বললে ঢুকতে পারবেন কি না সেটা নিশ্চয়তা দেওয়া যায় না। তাছাড়া কানাডার ইমিগ্রেশন আইন কীরকম আছে না আছে সেটা তো আমাদের জানার কথা নয়। সুতরাং এই বিষয়টি একান্তই আপনার নিজস্ব। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে। জওয়ার ইসলাম, জি আমি শারমিন বলতেছি। জি। আচ্ছা, আপনাদের ভিসা পাওয়ার কোনো আপডেট আছে? কিসের, কোন ভিসার? ভিসা পাওয়ার IR 130। IR 130? Yes, yeah, I-30, I-130। এটার কি আপডেট চাচ্ছেন? হ্যাঁ। অ্যাটর্নি মিরমিজান, আপনার কাছে কোনো আপডেট আছে? মানে কি ধরনের আপডেট চাচ্ছেন? আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দেই না। আপনার ফ্যাক্টসটা কি সেটা না বললে কঠিন ব্যাপার। এখানে কোনো ফ্যাক্ট নাই যেটার প্রশ্নার্থে উত্তর দেওয়া যাবে, এই হলো কথা। আপনি যেটা করতে পারেন যে visabulletin.gov, এখানে গিয়ে আপনি রেগুলার আপডেটটা পাবেন, আপনি ওটা করেন। মানে আপনার যেই পর্যায়ের কেস, সেটা কি ইউএসএস এর মধ্যে আছেন, হ্যাঁ, নাকি এনভিসি তে আছে, সেই জিনিসগুলো আপনারা ভালো মানে জানবেন। ওটা দেখে আপনি হয় uscis.gov, ওখানে গিয়ে দেখবেন প্রসেসিং টাইম কেমন চলতেছে, অথবা ন্যাশনাল ভিসা সেন্টারে কোন অবস্থায় আছে, প্রায়োরিটি ডেট কারেন্ট হয়েছে কিনা সেটার জন্য visabulletin.gov, এখানে গিয়ে আপনারা জানতে পারবেন বিভিন্ন ক্যাটাগরির ভিসা কবে এখন কারেন্ট আছে। এই দুইটা সাইট আপনাদের জেনে রাখলে ভালোই হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে। আপনার বোধহয় লাইনটা কেটে গেছে, আমি একটু ফেসবুক থেকে নেই। যার লাইনটি কেটে গেছেন, আপনি যদি আবার ফোন করেন নিশ্চয়ই আপনার ফোনের উত্তর দেব। আলবিদা ডিজি, তিনি বলছেন যে আমরা অ্যাসাইলাম করেছি এবং ইউএসসিআইএস আমাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে, এখন আমরা ডিসিশনের জন্য অপেক্ষা করছি। এখানে আমার একটি মেয়ে হয়েছে যে ইউএসএ সিটিজেন, তার জন্য কি আমরা ফুড স্ট্যাম্প বা সরকারি বেনিফিট করলে আমাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ডিসিশনে কোনো প্রবলেম হবে? শর্ট আনসার হচ্ছে না। আচ্ছা, আলবিদা ডিজে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো আপনাকে পাচ্ছি না, তাহলে আমি আরেকজনের ফেসবুক থেকে একজনের নিচ্ছি। সঞ্জিদা সিদ্দিকী সঞ্জি, তিনি বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি, আমার ভাই আমার জন্য ফ্যামিলি মাইগ্রেশন আবেদন করেছে এবং আমার ইন্টারভিউ 26শে জুলাই। আমার ওজন একটু বেশি এবং আমি ইংলিশ খুব ভালো জানি না। জানতে চাচ্ছি এই বিষয়গুলো কি ইন্টারভিউতে কোনো সমস্যা করতে পারে? আপনার অভিজ্ঞতা আচ্ছা, না আসলে কোনো সমস্যা হবে না। আপনি বোধহয় এর আগেও একদিন ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন, ফোনই করেছিলেন। আসলে সম্ভবত আমি যতদূর জানি ওখানে যারা ইমিগ্রেশন অফিসার যারা আছেন বা ভিসা সঙ্গে ইন্টারভিউ যখন নেবেন তখন তারা অনেক সব বাংলাতেই কথা বলেন, যতদূর আমি জানতাম। এখন জানি না কি অবস্থা। আমার থেকে মোটা তো আর না। আচ্ছা, F2 এর ভিসা আপডেট, আচ্ছা এই ভিসা আপডেট চাচ্ছে, এখন তো ভিসা বুলেটিনটা নিয়ে আসেনি। আপনার কাছে কি ভিসা বুলেটিনটা আছে? তাহলে একজন শাহানারা শান্তা, তিনি বলছেন গ্রিন কার্ড হোল্ডার স্পাউস F2A এর ভিসা আপডেটটা জানাবেন। এটা কি আপনার কাছে আছে? আমি আজকে না বলে আমি যেটা বলতে চাই, এই আপনাদেরকে জানতে হবে, এইগুলোর জন্য উকিল মুক্তা ধরা দরকার নাই। আপনি যেটা করবেন এগুলাতে আপনাদের, এবং এই অনুষ্ঠান তো শুধু উনি দেখছেন না, আরো অনেকে দেখছেন, এই জন্য আমার মনে হয় এগুলা বললে আরো 10 জনের উপকার হতে পারে। ভিসা বুলেটিন একটা শব্দে .gov, হ্যাঁ, visabulletin.gov, এখানে গেলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই যে গ্রিন কার্ড হোল্ডারের 21-এর নিচের বাচ্চা হলে তাহলে এটা হচ্ছে আনম্যারিড, এবং 21-এর নিচে হলে তাহলে F2A ক্যাটাগরি,
আর যদি গ্রিন কার্ড হোল্ডারের অবিবাহিত কিন্তু ওভার 21 সান অর ডটার হয় তাহলে F2B ক্যাটাগরি। ওখানে গেলেই আপনি তাদের কোন ডেটটা এখন চলছে, সেই ডেটটার আগে কি অ্যাপ্লাই করা হয়েছে না পরে অ্যাপ্লাই করা হয়েছে, এইভাবে করে আপনি এখানে অনেক কিছু জেনে যাবেন। আর যদি এটা USCIS এর লেভেলে থাকে সেখানে প্রসেসিং টাইম জানতে হবে, সেটা কি USC লাইক ক্যাট IS SAM .gov। ওখানে গিয়েও একটু নাড়াচাড়া করেন, দেখবেন মাঝামাঝি জায়গায় প্রসেসিং টাইম আছে। এই দুইটা জিনিস আপনারা কাইন্ডলি যারা ইমিগ্রেশনের ব্যাপারে যেত এগুলা একটু দেখবেন মাঝে মাঝে, ভালোই হবে। দেখবেন যে আপনি তো জানলেনই, প্রতিবেশীকেও আপনি সুন্দর করে বলে দিতে পারবেন। এই জন্য এই উকিল মুক্তার কাছে যাওয়া দরকার নেই। অনেক ধন্যবাদ। একই প্রশ্ন শারমিন আরিফুর রহমান আপনিও করেছিলেন, ওই একই উত্তর আপনার জন্য। যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন আপডেট সম্পর্কে, ভিসা সম্পর্কে, আপডেট সম্পর্কে, আর পজ সম্পর্কে জানতে চেয়েছেন, ওটা এখন আমরা কেউ কিছুই বলতে পারবো না কবে নাগাদ ওঠে বা না ওঠে, সুতরাং একটু বায়বী উত্তর দিয়ে লাভ নেই। যেটা ভিসা সম্পর্কে আপনি আপডেট জানতে চেয়েছিলেন সেটি ভিসা বুলেটিন যদি আপনি দেখেন তাহলে অবশ্যই সেখানে যে দেখতে পাবেন কি আপডেট আছে। আমাদের হাতে সময় নেই, সময় থাকলে হয়তো আমরা প্যারোলের বিষয়টি আলোচনা করতে পারতাম, এটা নিশ্চয়ই অন্যদিন আলোচনা করব আপনার সঙ্গে, যেদিন আবার অনুষ্ঠান থাকবে সেদিন বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনি জানি অনেক ব্যস্ত মানুষ এবং এই কথা বললে আপনি একটু কেমন যেন কথা বলেন, যাই হোক, তো আপনি অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আসতে পারিনি আপনার স্টুডিওতে, আসলে কি সুন্দর চা বানিয়ে খাওয়ানো হয়, মিস করলাম। আমি এখনো কাজে, আমার ওয়াইফ আসতেছে আমাকে নিয়ে যেতে। অ্যাকচুয়ালি এইমাত্র আমার ওয়াইফ ভেতরে অফিসে আসলেন, ডিনার নিয়ে আসছে, তো এখন বাসায় নিয়ে যাবে। নিউ জার্সি থাকি আমি। অনেক ধন্যবাদ আপনার এই মানে ভ্যালুয়েবল, অনেক দামি সময় থেকে আমাদেরকে একটু সময় দিয়েছেন এবং চমৎকার আলোচনা করেছেন, দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। কি সুন্দর করে আপনি বলেন, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই স্বপ্নের আমেরিকা নাকি অনিশ্চয়তার পদ, ভিসা বাতিলের ঝুঁকিতে কারা, অর্থাৎ স্টুডেন্টরা, তারা কেন ভিসা বাতিলের ঝুঁকিতে আছেন সেটি ঢাকা আমাদের আমেরিকান এমবাসি সেটি চমৎকারভাবে ব্যাখ্যা করেছে এবং সেটা আমরা বলেছি। আশা করি এই বিষয়টি আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।